শান্তিপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি সুন্দর নদী। গ্রামের মানুষরা সেই নদীর পথ দিয়ে যাতায়াত করত আর সেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। সে গ্রামে বসবাস করত দীনেশ নামের এক লোক। দীনেশ তার একমাত্র মেয়ে পূজাকে নিয়েই থাকতো। দীনেশ শহরে মাছ বিক্রি করে যে টাকা পেত তাই দিয়ে কোনো মতে সে তার মেয়েকে নিয়ে জীবনযাপন করত। বাবা, ও বাবা, বলছি কি বাবা, আমার তো একটা নতুন নতুন সুন্দর জামা নেই। তুমি আমাকে একটা সুন্দর জামা কিনে দেবে বাবা? বলো না, আমার বন্ধু বান্ধব সবার কত সুন্দর সুন্দর জামা। ওরা সবাই আমাকে কত কত কথা শোনায় আমি এরকম জামা কাপড় পরে থাকি বলে। বলো না বাবা, আমাকে তুমি একটা জামা কিনে দেবে? মারে, লোকের কথায় তুই একদম কোনো কান দিবি না, কেমন? আর নতুন জামার কথা বলছিস তো? আমি তোকে নতুন জামা কিনে দেবো রে সোনা। আজ আমি বাজারে মাছ বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমি তোর জন্য সুন্দর একটা জামা নিয়ে আসবো রে মা। এবার তুই খুশি তো রে মা? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। তুমি সত্যি বলছো? তুমি আমার জন্য কিনা নতুন জামা এনে দেবে বাবা? আমি জানি তো তুমি আমার অনেক ভালো বাবা। তুমি কখনো আমার কোনো কথাই ফেলতে পারো না বাবা। এরপর দিনেশ তার মেয়ের সঙ্গে কথাবার্তা বলে সেখান থেকে নদীতে মাছ ধরতে চলে যায়। এভাবে হাসি খুশিতে কাটছিল দিনেশের দিন। হঠাৎই তাদের গ্রামে মোড়ল মশাই একটা সভার আয়োজন করে। আর সভাতে মোড়ল মশাই বলে, চাষিরা তোমরা সবাই শোনো, তোমরা তো জানোই ওই নদীর দেখাশোনা সবকিছুই আমি করি। আর এতদিন তোমরা যার যত ইচ্ছে ওই নদী থেকে মাছ ধরেছো, আমি কোনো কিছুই বলিনি। কিন্তু এখন থেকে ওই নিয়ম আর চলবে না। এখন থেকে ওই নদীতে যে যে মাছ ধরবে সে আমাকে 10 টাকা করে দেবে। আর এটাই হচ্ছে আজ থেকে আমার আদেশ। আমার আদেশ যে মানবে না তাকে কিন্তু চরম শাস্তি পেতে হবে। মোড়ল মশাইয়ের এমন কথা শুনে গ্রামের লোকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রতন দাদা, শুনলে তো ওই মোড়লের কথা, যে নাকি নদী থেকে মাছ ধরবে তাকে নাকি 10 টাকা করে দিতে হবে। এখন তুমি বলো তো দাদা, আমরা এখন 10 টাকা কোথা থেকে পাবো? আমরা তো ওই নদী থেকে মাছ ধরে যা টাকা পাই তা দিয়েই তো আমাদের সংসার চালাই, বলো। কি জানি দাদা, আমিও তো তেমন কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে ওই মোড়ল এমন সিদ্ধান্ত যে কেন নিলেন? মোড়ল মশাইয়ের স্বভাব চরিত্র মনে হচ্ছে আর বদলাবে না। হুটহাট করে মোড়ল যে কোনো সিদ্ধান্তই নিয়ে নিচ্ছে। বলুন, আসলে দাদা হয়েছেটা কি জানেন তো? মোড়ল আমাদের মুখের অন্নটুকুও কেড়ে নিতে চাইছে, তার জন্যই তো এমন ব্যবস্থা করছে। তাছাড়া ওই মোড়ল তো খুব ভালো করেই জানে যে ওই নদীতে মাছ ধরেই আমরা আমাদের দিন কাটাই। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, মোড়ল খুব ভালো করে জানতে পেরে গেছে এই গ্রামে মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজই নেই। আপনি এসব কিছু একদম ঠিক বলেছেন দাদা। এবার তো মনে হচ্ছে আমাদেরকে না খেয়েই মরতে হবে। আসলে দাদা, কথায় আছে না, যারা রাজত্ব পায় তারাই কিন্তু রাজত্ব করে। কি আর করবো বলুন দাদা, সবই আমাদের কপাল। এসব কথা বলে রতন আর দিনেশ যে যার বাড়িতে চলে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়। এদিকে পরের দিন, বাবা, ও বাবা, আজকে কি তুমি মাছ ধরতে যাবে না? কত বেলা হয়ে গেছে বাবা। তবে তুমি চাও না বাবা, নদীতে মাছ ধরতে যাও না? সবাই হয়তো এত বেলাতে মাছ ধরতে চলে গেছে। না রে মা, আমি আর মাছ ধরতে যাব না। তাছাড়া শুধু আমি কেন, গ্রামের আর কেউই তেমন মাছ ধরতে যাবে না। গ্রামের মোড়ল সাফ সাফ বলে দিয়েছে যে 10 টাকা করে দিতে পারবে তারাই নাকি মাছ ধরবে। আমার কাছে তো তেমন কোনো টাকা নেই রে মা। এসব তুমি কি বলছো কি বাবা? ওই মোড়ল কিনা গ্রামের লোকের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে? এটা তো একদমই অন্যায় বাবা। অন্যায় হলেও যে কোনো কিছু করার নেই রে মা। গ্রামের মোড়লের ওপর যে একটা কথা বলার মতো সাহস কারোই নেই। যদি কেউ ওই মোড়লের কথা অমান্য করে তবে তাকে মৃত্যুদণ্ড দিতেও ওই মোড়লের একটুও বাধবে না। মোড়ল মশাইয়ের এমন অন্যায় অত্যাচার সহ্য করে গ্রামের লোকেদের দিন কাটছিল। এ কি এত সুন্দর একটা জায়গা! এত সুন্দর জায়গা তো আমি এর আগে কখনোই দেখিনি। কিন্তু আমি এখানে কি করে এলাম? আর তাছাড়া তুমিই বা কে বলো তো? তুমি আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভয় পেও না মিষ্টি মেয়ে, আমি একটা মায়াপুরী। আর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি যে তোমাদের গ্রামের সব ঘটনাই জানি। আর আমি তোমাদের এমন কষ্ট দেখে তোমাদেরকে সাহায্য করতে চাই। তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি তোমাদের গ্রামের উপর মায়া শক্তি প্রকট করে দিয়েছি। তুমি একটা মাছ নিয়ে এসে তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দেবে। আর দেখবে কয়েকদিনের মধ্যে তোমাদের বাড়ির উঠোনে সোনালী মাছের গাছ হবে। আর সেই গাছে অনেক অনেক সোনালী মাছ ধরবে। তখন তোমাদের আর কোনো কষ্টই থাকবে না। পরীর এমন কথা শুনে পূজা অনেক অবাক হয়ে যায়। এসব তুমি কি বলছো কি মায়াপুরী? তোমার কথা আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। মাছের আবার কখনো গাছ হয় নাকি বলো তো? মাছ তো পুকুরে ধরে, কিন্তু মাছ যে আবার গাছও ধরে, এটা তো আমি এর আগে কখনোই শুনিনি মায়াপুরী। আরে আরে, এসব আবার আমি কি শুনলাম আর কি বা দেখলাম?
আমি কোথায়? এ কি, আমি তো এখনো বিছানায় আছি। আমি কি এতক্ষণ ধরে তবে স্বপ্ন দেখছিলাম? মাছের গাছ, তারপরে পরী, এই সব কিছু কি তবে আমার স্বপ্নই ছিল? এরপর পূজা সারাক্ষণ তার স্বপ্ন নিয়েই ভাবতে থাকে। সে কি করবে না করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। পূজার এমন অস্থিরতা দেখে পূজার বাবা দীনেশ তার কাছে অস্থিরতার কারণ জানতে চায়, আর পূজাও তার স্বপ্নে দেখা সব কথা তার বাবাকে খুলে বলে। এরপর পূজা তার বাবাকে কয়েকটা মাছও আনতে বলে। এসব তুই কি বলছিস কি মা? স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন আবার কোনোদিনও সত্যি হয় না কি বলতো? তাছাড়া মা, তুই যে আমাকে এমন মাছ আনতে বলছিস, মাছ আনতে গেলে তো অনেক টাকা লাগবে। তাছাড়া আমি টাকা কোথায় বা পাবো, তুই বল। পূজা কোনো কথা না শুনে তার বাবার কাছে অনেক জেদ করে। মেয়ের এমন জেদ সহ্য করতে না পেরে দীনেশ অন্য কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে সেই টাকা মোড়লকে দিয়ে নদী থেকে মাছ ধরে বাড়িতে নিয়ে আসে। স্বপ্নে দেখা সেই পরীর কথা মতো পূজা সে মাছগুলো উঠোনে রোপণ করে দেয়, আর কিছুদিনের মধ্যেই উঠোনে একটি বড় মাছের গাছ হয়, আর তাতে অনেকগুলো সোনালী মাছ ধরে। একে একে এইসব আবার আমি কি দেখছি? তার মানে কিনা পরীর কথাই সত্যি ছিল, গাছে মাছ ধরেছে। এই তো ভারী অবিশ্বাস্য ঘটনা। এমন ঘটনা তো আমি এর আগে কখনোই শুনিনি। এরপর পূজা তার বাবা দীনেশকে সেখানে ডেকে নিয়ে আসে আর তার মাছের গাছগুলো দেখায়। এসব দেখে তো দীনেশ বেশ অবাক হয়ে যায়। এই কিরে মা, এসব আবার আমি কি দেখছি? মাছের আবার কিনা গাছও হয়? এতদিন থেকে আমি তো জানতাম মাছ জলে থাকে, এখন তো দেখছি মাছ আবার গাছেও ধরে। তবে রে মা, তোর স্বপ্নটা যে এবারে সত্যি হলো, এমন আজব ঘটনা আমি এর আগে কখনোই শুনিনি। যাকগে বাবা, ঈশ্বর হয়তো আমাদের দিকে এতদিনে মুখ তুলে তাকিয়েছেন রে মা। এরপর থেকে দীনেশ সেই গাছে ধরা সোনালী মাছগুলো নিজেরাও খেত, আবার বাজারেও বিক্রি করত। এমনই একদিন দীনেশের মাছ বিক্রি করা দেখে গ্রামের মোড়ল অনেক অবাক হয়ে যায়। কি ব্যাপার, দীনেশ এত এত মাছ কোথায় পেলো? ও তো আমাকে টাকা দিয়ে সেই নদীতে মাছ ধরতে যায় না, তাহলে ও এত এত মাছ কোথায় পাচ্ছে? তাহলে কি দীনেশ নদীতে চুরি করে মাছ ধরছে? আমাকে যে এবার সবটা জানতেই হবে। এরপর মোড়ল দীনেশের কাছে গিয়ে জানতে চায়, আর দীনেশ সরল মনে সব কথা সেই মোড়লকে খুলে বলে। সব শুনে তো মোড়ল অনেক অবাক হয়ে যায়, আর এক পর্যায়ে মোড়ল তার নিজের ভুলগুলোকে বুঝতে পারে। পরের দিন মোড়ল গ্রামে এসে, শোনো গ্রামবাসীরা শোনো, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি আসলে লোভে পড়ে এমনটা করেছিলাম। এখন থেকে তোমরা ওই নদী থেকে মাছ ধরে আনবে, কোনো টাকা পয়সা লাগবে না। আর শোনো, তোমরা সেখান থেকে মাছ ধরে এনে বাড়িতে রোপণ করবে, তাহলে তোমরা অনেক অনেক মাছ পাবে। এতে করে আমাদের গ্রামেরও অনেক উন্নতি হবে। সেদিনের পর থেকে গ্রামের লোকেরা এইভাবেই মাছ চাষ করত। বউ, ও বউ, কোথায় গো তুমি? এই তো আমি রান্না করছিলাম। কি হলো, এত ডাকছো কেন? বউ, আমি মাঠে যাচ্ছি গো। জমিতে যে গাজরগুলো সব পেকে যাচ্ছে গো, আজ বরং গাজরগুলা উঠিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। আচ্ছা যাও, আমি রান্না করে নেই, এসে খেয়ে যেও। আচ্ছা, ঠিক আছে, তবে তুমি যাও। অনেক গাজরই তো উঠালাম, আর একা একা হয় না। গাজরে যে অনেক মাটি আছে, আশেপাশে কোনো পুকুর থাকলে একেবারে ধুয়ে নিয়ে যেতে পারতাম। রমিজ ভাই, এবার গাজরের যে দাম, তুমি তো একেবারে লালে লাল হয়ে যাবে গো। দোয়া করো ভাই, গরিব হয়ে বাচ্চাদের মুখে খাবার না দিতে পারার যন্ত্রণা সেটা যে একমাত্র আমিই বুঝি। এর মতো কষ্ট যে আর আর কিছুই নেই ভাই। হ্যাঁ ভাই, ঠিক কথাই বলেছো। আজকাল জিনিসপাতির যে এত দাম, চাকরিজীবীদের কিছুই করতে হয় না, যত সব কষ্ট পার করতে হয় যে আমাদেরই। ঠিকই বলেছো ভাই। জানি না এই গাজরগুলো কত দামে বাজারে বিক্রি করতে পারবো। ভাই, এই গাজরগুলো কোনো পুকুর থেকে পরিষ্কার করে তারপর বাজারে নিয়ে যাও, তাতে তোমার কষ্ট একটু কম হবে। কিন্তু ভাই, আশেপাশে তো কোনো পুকুর দেখছি না, তাহলে নিয়ে যাব কোথায়? আর আমাদের বাড়ির চারপাশে তো কোনো পুকুর নেই। রমিজ ভাই, ওই যে জঙ্গল দেখছো, হ্যাঁ, ওই জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। আমি একদিন দেখেছিলাম, কিন্তু আমি কোনোদিনও যাইনি ওই পুকুরে। আমাদের পুকুর আছে তো, তাই আর যাওয়া হয়নি। ভালো উপকার করলে ভাই, তাহলে আমি বরং গাজরগুলা ওই পুকুর থেকেই ধুয়ে আনি। আচ্ছা ভাই ভাই, তবে যাও যাও, তবে সাবধানে যেও কেমন, জঙ্গল তো। আমি শুনেছি জঙ্গলের ভিতরে অনেক জিন ভূত থাকে।
আরে না না ভাই, আমার কিচ্ছুটি হবে না। আর তুমি তো দেখছি বেশ ভীতু। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমার একটু আবার ভূতের ভয় করে। তুমি তাহলে যাও ভাই, হ্যাঁ আমি বাড়িতে গেলাম, আমার আবার অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। আরে আরে, এই তো পুকুরটা পেয়ে গেছি, কিন্তু পুকুরের জল এমন নীল কেন? ধুর, নির্ভীল সে যাই হোক, আমার গাজরগুলো ধোয়া হলেই তো হলো। আরে আরে আরে, আমার গাজরগুলো সব সোনা হয়ে গেল কি করে? এতগুলো সোনার গাজর দিয়ে এখন আমি কি করব? না না, যাই যাই, এগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই। বউকে গিয়ে বলি, দেখি সে কি বলে। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো, আর দেখো দেখো আমি কি নিয়ে এসেছি। ও মা, এত সোনা! এত সোনা তুমি কোথায় পেলে গো? ও গো, তুমি আবার চুরি টুরি করলে না তো? সি 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 বউ, তুমি আমায় এ কথা বলছো? আমায় দেখে কি তোমার এমন মনে হয়? আসলে আমি সেটা বলিনি। আমি তো এত সোনা আগে কখনো দেখিনি গো, তাই আর কি বললাম। আমার যে কি খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না গো। বউ, সে যে অনেক কথা। শুনবে? শুনবে তুমি? তাহলে শোনো। ওমা তাই? তাহলে তুমি একটা কাজ করো, কালকে আবারও গাজর নিয়ে ওই পুকুরে যাও, আর তারপর দেখো কি হয়। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে, যদি আবার কিছু হয়। ভিতর ডিম, আগে গিয়ে তো দেখো। আর তাতেই তুমি ভয় পাচ্ছ? তুমি বুঝতে পারছো না, এই গাজর যদি সোনা নিলে কিছু হয় তখন কি করবে? আর সেজন্যই তো আমি আবারও তোমাকে যেতে বলছি। হ্যাঁ, ঠিক কথা বলেছো তো বউ। আচ্ছা, ঠিক আছে, কাল বরং আমি আবার গিয়ে দেখবো। আচ্ছা, এবার খেতে এসো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ গো, সত্যি যদি এই সোনা নিলে আমাদের কিছু না হয় তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব গো। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি একদম ঠিক কথা বলেছো। আর তখন দেখবে আমরা কত গরিব দুঃখীদের সাহায্য করি। তুমি যাও, এখন ঘুমিয়ে পড়ো, আর আমি এগুলো গুছিয়ে যাচ্ছি। বউ, আমি আমি তাহলে গেলাম। আচ্ছা যাও, তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো কিন্তু। আজ তো আবারও যাচ্ছি সেই নীল পুকুরে। জানি না বাবা, আজ আবার কপালে কি আছে। আর না গেলে যে বউ আমায় আস্ত রাখবে না। ও মা, আজ আবার সব সোনা হয়ে গেল। এ কি আজব পুকুর রে বাবা, আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। যাই যাই, আজ বাড়ি গিয়ে দেখি, আর বউকে সবটা বলি। দেখি বউ কি বলে। বউ, আরে ও বউ, কোথায় গেলে গো তুমি? আরে এই তো আমি, এভাবে ডাকছো কেন? চিৎকার কি আর সাধে করছি? এই দেখো, আজ আবার কি এনেছি। ও মা, কি গো? ওটা আবার কি পুকুর গো, যে কিছু ধুলেই সোনা হয়ে যাচ্ছে? জানি নে গো বউ, আমার যে আর কিছুই ভালো লাগছে নে। এবার তো আমার সত্যি সত্যি খুব ভয় করছে। আরে ভয়ের কিছু নেই, কালকে আমাকে ওই পুকুরের কাছে নিয়ে যেও তো। আমার যে পুকুরটা দেখতে খুবই ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, তোমাকে তাহলে আমি কালকেই নিয়ে যাব। ও মা, এটা তো দেখছি নীল জলের পুকুর। আমি তো এমন পুকুর আগে কখনো দেখিনি, এ আবার কেমন পুকুর গো? আরে আরে, তুমি আবার কি করে পড়লে? একটু দেখে চলবে তো নাকি? পরেই যখন গিয়েছি, তবেই নীল জলে একটা ডুব দিয়ে যাই, কি বলো? আচ্ছা, ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছে করছে তখন একটা ডুব দাও না হয়। আরে, এ আবার কি হলো? আমার বউটা যে সোনা হয়ে গেল। এখন আমি কি করব? বউ, ও বউ, আমি তোমাকে এখন মানুষ করব কি করে? এভাবে একা একা বসে এখানে কাঁদছো কেন তুমি? কিসের এত কষ্ট তোমার? আমার বউটা এই নীল জলে পড়ে যে সোনার পুতুল হয়ে গেছে। আমি তাকে এখন কি করে আগের রূপে ফিরিয়ে আনবো? এটা মায়াবী পুকুর, সেটা কি তুমি জানো না? এই পুকুরে তুমি যে জিনিস ডোবাবে সেই জিনিসটাই সোনার হয়ে যাবে। আচ্ছা, তুমি কে? আর তুমিও তো দেখছি একটা সোনার হরিণ। তাহলে কি তুমিও এই পুকুরে পড়ে গিয়েছিলে? না, আমি এই মায়াবী পুকুর পাহারা দেই। মায়াবী রাজ্যেই আমার বসবাস।
তুমি আবার তোমার বউকে আগের মতনই ফেরত পাবে। তুমি সত্যি বলছো মায়াবী হরিণ? তাহলে বলো না, আমি আমার বউকে কিভাবে আগের রূপে ফিরিয়ে পাবো? বনের ভিতরে বাকুল নামের একটা গাছ আছে। সেই বাকুল পাতার রস দিয়ে তুমি যদি তোমার বউকে গোসল করাতে পারো, তোমার বউ আবারও আগের রূপে ফিরতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ হরিণ। আমি আমি এক্ষুনি যাচ্ছি সেই গাছের রস আনতে। শোনো, আমিও চলে যাচ্ছি। তোমরা আর কখনোই পুকুরের কাছে এসো না। তোমাদেরকে এই পুকুর যা সোনা দিয়েছে তা দিয়েই তোমরা সারা জীবন বসে বসে খেতে পারবে। তোমরা যদি আবার ওই পুকুরের কাছে আসো তাহলে কিন্তু তোমাদের বিপদ হতে পারে। না না মায়াবী হরিণ, আমরা আর কখনোই এখানে আসবো না। বউ, তুমি যে আবার আগের মতো হয়ে গেছো। চলো চলো, আমরা আর কখনোই এই নীলপুকুরের কাছে আসবো না। তুমি যদি আর কোনোদিনও আমার কাছে না ফিরতে তাহলে কি হতো বলো তো? পাগল বর আমার, আমি তো সবকিছুই দেখতে পাচ্ছিলাম কিন্তু কিছু বলতেই পারছিলাম না। চলো, আমাদের কাছে যা সোনা আছে তা দিয়ে আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। আমাদের আর কোনো কিছুরই দরকার নেই। অনেকদিন আগের কথা, পৃথিবীতে থাকা পরীদের মতো লাল, নীল, গোলাপি এবং বিভিন্ন রকমের পরী চাঁদের দেশে বাস করত বলে তাদেরকে বলা হতো চাঁদ পরী। একবার হঠাৎ এক চাঁদ পরী পৃথিবীর ফুলের গন্ধে বিমোহিত হয়ে নেমে এলো পৃথিবীর জঙ্গলে। আর সেখানে এসে ফুলের সুবাসে ঘুরে বেড়ালো ইচ্ছে মতো এদিক সেদিক। আরে, এটাই তো সেই সুবাস যার গন্ধে মাতাল হয়ে আমি এখানে নেমে এসেছি এই পৃথিবীতে। আহা, কি সুন্দর এই ফুল, কি সুন্দর চারপাশ। মনে হচ্ছে যেন বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেই। এই তো পেয়েছি তোকে। অবশেষে এক চাঁদ পরি ধরা দিল আমার হাতে। উফ, ব্যথা লাগছে তো। ছেড়ে দে আমাকে বলছি শয়তান। ছেড়ে দেব বলে তোমায় ধরা হয়নি চাঁদ পরি। ওস্তাদ ওস্তাদ, ওটাকে আমার হাতে দিন। কেন ওস্তাদ, ওটাকে আমার হাতে দিন। চুপ, হাদারামের দল। আমি জানি একে তোদের হাতে দিলেই তোরা টুক করে খেয়ে ফেলবি একে। আর তাহলে তো আমার সাধনা পূর্ণ হবে না। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাহলে শোন, আমি হলাম ফুলের ভেতরে থাকা দানব। আমাকে শক্তিমান হতে হলে আর আমার পূর্বপুরুষদের জাগিয়ে তুলতে হলে আমার দরকার চাঁদের শক্তি। আর তা কেবল একমাত্র তুই এনে দিতে পারবি। তাই তো তোকে ধরেছি। ঠিক তাই, তাই তো ওস্তাদ এমন সুন্দর মনোমুগ্ধকর ফুলের পরিবেশ করেছেন। ঠিক বলছি না ওস্তাদ? হিরে চাঁদপরি, এবার বুঝলি তো? এবার চল আমার আস্তানায়। সেখানে গিয়েই তোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তোকে আগে বলেছিলাম দলে মালবিন না। এখন দা বলটা জঙ্গল থেকে নিয়ে আয়। আমি ব্যাটিং এ আছি, তোরা ফিল্ডিং এ আছিস। বল তোরাই নিয়ে আসবি। না, আমি যাব না। আমার ভয় করলে তুই ব্যাট দিয়ে মেলেতিস, তুই নিয়ে আয়। আরে, আবার তোদের ঝগড়া শুরু হয়ে গেল। চল, আমরা তিনজনে গিয়ে বল খুঁজে নিয়ে আসি। তাই বললে জঙ্গলে অত ভেতরলে যাবি তোলা? দেখলি তো কাকে সঙ্গে নিতে চাচ্ছিস? আরে হাদারাম, এটা কি আর সুন্দরবন যে এখানে তোর জন্য রয়্যাল বেঙ্গল টাইগার অপেক্ষা করে থাকবে? আহা, চুপ কর দেখি, আমিও যাবো তোদের সঙ্গে। ভালোই শোন চাঁদপরি, আজ পূর্ণিমা আর সেই মহেন্দ্রক্ষণ, যে রাতে পূর্ণ চাঁদ উঠবে আকাশে। আর তুই তোর জাদুর দণ্ড দিয়ে সেই চাঁদকে এনে দিবি আমার হাতে। এরপর আমি সেই চাঁদ ভক্ষণ করে আমি জাগ্রত করব আমার পূর্বপুরুষদের। তারপর থেকে আমাদের ওস্তাদ হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এই ফুলের ভেতরে থাকা দানব শাসন করবে গোটা পৃথিবী। মূর্খ শয়তান, তোদের এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। তাই বলছি, এখনো সময় আছে, ছেড়ে দে আমায়। এত দিমাগ ভুলে যাস না, তুই আমার হাতে বন্দী। এখনো বলছি, সময় থাকতে জাদু শক্তি দিয়ে চারটা আমার হাতে এনে দে, নইলে তোর পরিণাম কিন্তু মোটেই ভালো হবে না। একদম ঠিক। শুনুন ওস্তাদ, একবার কাজ হয়ে গেলে আপনি বরং ওটাকে
আমার হাতে তুলে দেবেন, ওটাকে আমি তেলে ভেজে মাছ মাছ করে খাবো। হ্যাঁ, খাবারের কথা বলে দিলি তো খিদেটাকে চাঙ্গা করে। ওস্তাদ, এবার কিন্তু পেটটাকে আর সামাল দিতে পারছি না, এবার তো কিছু খেতেই হবে। হ্যাঁ, সত্যি ওদেরকে নিয়ে আর পারা গেল না। তবে বেশ, চল দেখি কোনো শিকার পাওয়া যায় কিনা। আর ততক্ষণ এই পরীটা এখানেই বন্দি থাকো। আমি পারছি না, কেউ আমাকে বাঁচাও। পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে? কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কে আছো? আমাকে বাঁচাও। এই দাঁড়া, তোরা কি শুনতে পাচ্ছিস? কেউ মনে হয় একজন সাহায্য চাইছে। ওই, আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আসলে তুই থপথমায় রহস্যের গন্ধ পাত, তাই না? খানেও আমার তো মনে হচ্ছে আওয়াজটা এই গুহার ভিতর থেকে আসছে। চল তো গিয়ে দেখি একবার। তার মানে এই গুহার ভিতরে ঢুকবি তোরা? আচ্ছা, তোর ভয় পেলে তুই বরং এখানেই থাক। এই কি অন্ধকার রে বাবা, সাবধানে পা ফেলিস। আরে ওই তো আলো দেখা যাচ্ছে। এ তুমি? আর কারাই তোমাকে আটকে রেখেছে? বাঁচাও, আমাকে বাঁচাও তোমরা, নইলে যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওলে মারলে, ওলে বাবালে, ওলে মারলে। কি সবুজ, তুই এখানে কেন? তুমি দেখলাম কতগুলো ভয়ঙ্কর দানব এই গুহার মধ্যে এগিয়ে আসছে, তাই তোদেরকে খবর দিতে এখানে এলাম। আর দয়া করলে তল এখান থেকে, নইলে দানবেলা ক্ষতি মেলে ফেলবে আমাদেরকে। লুকাও, লুকাও তোমরা, ও ঠিক বলেছে, দানবরা খুবই খারাপ। তালহা, সবুজ আর রোহান গুহার এক কোণে লুকিয়ে পড়লো, কিন্তু শয়তানরা গুহার ভিতরে না প্রবেশ করে অন্যদিকে চলে গেল। আর তখন তালহা ও তার বন্ধুরা বেরিয়ে আসে আড়াল থেকে। এবার বলো পরি, কে তুমি? আর কে বা তোমাকে এখানে আটকে রেখেছে? শোনো তাহলে, আমি হলাম চাঁদপরি। চাঁদের দেশেই আমি থাকি, কিন্তু ওই শয়তান দানবেরা আমাকে এখানে আটকে রেখেছে। এতে কি বা তাদের স্বার্থ? ওরা আমাকে দিয়ে চাঁদকে নিচে নামিয়ে ভক্ষণ করবে, আর একবার চাঁদ ভক্ষণ করলে পুরো পৃথিবীর লোকেরা মারা যাবে, আর আর মৃত দানবেরা জাগ্রত হবে। তাই তোমাদেরকে এক্ষুনি চাঁদের দেশ থেকে চাঁদকে লুকিয়ে আমার কাছে আনতে হবে, তাহলে আমি চাঁদ থেকে আবার পূর্ণ শক্তি নিয়ে এই দানবদের মারতে পারবো। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া চাঁদেই বা আমরা পৌঁছবো কি করে? চুপ কর তোরা, যে করেই হোক আমাকে এটা করতেই হবে, নইলে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুমি বলো চাঁদপরি, কি করে চাঁদকে আমি তোমার কাছে আনবো? এই যে তালহা, এই নাও আমার জাদুর কাঠি। এই জাদুর কাঠিকে তুমি শুধু বলবে ঝিলিক মিলিক ঝিলিক চা, তখনই এই জাদুর কাঠি তোমাকে চাঁদের দেশে নিয়ে যাবে। এরপর এই কাঠির সাহায্যে চাঁদকে ছোট করে লুকিয়ে আমার কাছে আনবে। তবে সাবধান, চাঁদ কিন্তু দানবদের হাতে গেলে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। তুমি একদম চিন্তা করবে না, আমি এক্ষুনি চাঁদকে নিয়ে আসছি তোমার কাছে। আর হ্যাঁ, ততক্ষণে তোরা চাঁদপরির লোহার খাঁচাটা নিয়ে গুহা থেকে বাইরে যেয়ে লুকিয়ে থাক। এই বলে তালহা চাঁদপুরের কাছ থেকে জাদুর কাঠিটা নিয়ে দৌড়ে গুহার বাহিরে আসে। এরপরে জাদুর কাঠি উঁচু করে ধরে বলে, ঝিলিক মিলিক ঝিলিক চা, আমায় চাঁদের কাছে উড়ে নিয়ে যা। ঝিলিক মিলিক ঝিলিক চা, চাঁদ এবার ছোট হয়ে যা। ঝিলিক মিলিক ঝিলিক চা, চাঁদ এবার লুকিয়ে যা। এ কি ওস্তাদ, আকাশে তো চাঁদ নেই। আশ্চর্য, চাঁদটা হঠাৎ গেল কোথায়? চল তাড়াতাড়ি ওই চাঁদ পরীকে গিয়ে ধরতে হবে। ওকে ধরলেই সব বেরিয়ে আসবে। ঝিলিক মিলিক ঝিলিক চা, আমাকে এবার চাঁদপরির কাছে নিয়ে যা। উস্তাদ, পরিটাকে তো দেখছি না। কার এত বড় সাহস আমার গুহায় এসে চাঁদ পরীকে চুরি করে নিয়ে গেছে? তালহা, এবার দেরি না করে চাঁদটাকে তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দাও। শয়তানেরা গুহার ভেতরে গিয়েছে, তাই যা করার ওরা আমাকে ধরে ফেলবার আগেই করতে হবে। এই কথা বলতেই তালহা চাঁদটা তুলে দিল চাঁদপরীর কাছে। আর এদিকে চাঁদ হাতে পেয়ে চাঁদপরী আবারও পূর্ণ শক্তি ফিরে পেল, আর সাথে সাথে খাঁচা ভেঙে বেরিয়ে এসে জাদুর কাঠি হাতে নিয়ে বলে উঠল, ঝিলিক মিলিক ঝিলিক চা, গুহার পথ বন্ধ হয়ে যা। এ কি, গুহার দরজাটা ওভাবে বন্ধ হয়ে গেল কেন রে? না না না, এ হতে পারে না। তোরা ওদিকে গিয়ে দরজাটা খোলার চেষ্টা কর। সে কি ওস্তাদ, আপনি এত শক্তিশালী হয়ে আমাকে গুহার দরজা খুলতে বলছেন? হায় হায় হায়, এ আমাদের কি সর্বনাশ হলো? তবেই ভণ্ডের দোষ। দুদিন ওর গোলামি করেছি,
তার বিনিময়ে এভাবে বন্দি হতে হলো। মার ওটাকে। আরে আরে, ছেড়ে দে আমায়, আমি তোদের বস। ওদিকে দুই ছোট শয়তান মিলে যখন বড় শয়তানকে মারছিল তখন সে শুধু আহ উহ করছিল, আর তারা সে ভারী পাথর সরিয়ে বের হয়ে আসতে পারলো না। ছোট শয়তান, বড় দানব সবাই গুহার ভিতরে আটকে পড়ে গেল। বেত হয়েতে ওদের বন্দি করার খুব থাকছিল, তাই না? থালা দিবন ওলা নিদেলাই এই গুহার মধ্যে বন্দি হয়ে থাকুক। হা। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজ তোমাদের কারণে পুরো পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। তোমাদের কারণে আজ আমি শয়তানদের হাত থেকে মুক্তি পেলাম। ভুল বলেছ চাঁদপড়ি, আমরা না, এসব তালহার ক্রামতি। আমার বন্ধু আসলেই গ্রেট। আমিও শুনেছিলাম তুমি মানুষের উপকার করো, কিন্তু আজ তুমি পরিজাতির উপকার করলে। আসলে তালহা, ইউ আর দ্য গ্রেট। হয়েছে, শুধু আমি না, আপনি এই দানবদের মেরে শুধু মানব জাতি না, পুরো পৃথিবীর উপকার করেছেন। তবে এবার আপনার চাঁদের দেশে ফিরে যাওয়া উচিত। এই শুনে চাঁদপরি তার জাদুর কাঠি দিয়ে চাঁদের দেশে ফিরে গেল। আর এভাবেই তালহার সাহায্যে চাঁদপরি ও চাঁদ মুক্তি পেল শয়তানদের হাত থেকে। তো বন্ধুরা, আমাদের চাঁদপরির গল্পটি এখানেই শেষ। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।